এই যে ৪৫ জন যে গেলেন এরা আসলে কোনো অর্থ আনতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। এখানে যে আপনি যে ডলার এই ডলার সংকটের যুগে তারা যাবেন, সেখানে ডিনার করবেন, তারা রোড শো করবেন, তারা নানা ধরনের কথাবার্তা বলবেন, কাজকর্ম করবেন, করে দেশের রাষ্ট্রের মানুষের কষ্টার্জিত কিছু অর্থ বৈদেশিক মুদ্রা এগুলো নষ্ট করে দেশে ফিরে আসবে। একজন নির্বাচন কমিশনার বলেছেন যে ১% ভোট পড়লো না ২% ভোট পড়লো তাতে তার কিছু আসে যায় না। কারণ হচ্ছে কি তারা একদম লজ্জা শরমের মাথা খেয়ে একদম উলঙ্গ হয়ে আসলে নেমে পড়েছেন সরকারের পক্ষে। তারা জানেন যে আসলে এটা আসলে কোনো নির্বাচন না এবং নির্বাচন হচ্ছেও না। আমাদের দেশে নৌ খাতের ব্যাপ্তি কমছে প্রতি বছর। নদী শুকিয়ে যাচ্ছে, পানি আসছে না ওপার থেকে। যে কারণে আমাদের পদ্মা যমুনার মতো প্রমত্তা নদীগুলো শুকিয়ে গিয়েছে, নৌপথ কমে যাচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে আমাদের। কিন্তু আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ে দেখবেন বছর বছর বাজেট বাড়ছে, টেন্ডার হচ্ছে বড় বড়। তাহলে এই বাজেট টেন্ডার কোথায় যাচ্ছে? এগুলো এই যে তাদের নিজেদের লোক, অমুক লীগ তমুক লীগ, অমুক ভাই তমুক ভাই লোকজনদেরকে কাজ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন উনার পরে কে? হুম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে তো অবশ্যই আমাদের একটা গণতান্ত্রিক উত্তরণ হবে। রুবেল ভাইরা আছেন, রাজনৈতিক দলগুলো আছে, ওনারা মাঠে লড়ছেন, রাজনীতির ময়দানে লড়াই করছেন এবং সেই লড়াইয়ের ফসল অবশ্যই আমাদের ঘরে আসবে, হয়তো একটু সময় লাগছে। কিন্তু আমি নিশ্চিত সেই লড়াইয়ের পরে যে বাংলাদেশ গঠিত হবে সেই বাংলাদেশ আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং সেইখানে প্রশ্ন থাকবে না যে কে আমার পরে কে, কারণ জনগণ নির্ধারণ করবে যে কার পরে কে আসবে। এবং এই যে আমাদের রুবেল ভাই বলেছেন যে আমাদের একটু শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমাদের যে এই যে ৩০০ জনের যে এমপি হওয়া, তারপরে ওই যে ৩-৪ কোটি টাকা দামের পাজেরো, বিভিন্ন গাড়ি আমদানি করা, লুটপাটের যে রাজনীতি, এই অলিগার্কদের যে রাজনীতি, সেখান থেকে বাংলাদেশ সেই বাংলাদেশের থাকবে না। আমরা যে ভবিষ্যতে বাংলাদেশের কথা চিন্তা করি বা কল্পনা করি সেখানে জনগণের অংশীদারিত্ব থাকবে, রাষ্ট্র পরিচালনায় তাদের মালিকানা থাকবে এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ করা হবে। কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা থেকে আমাদের আমাদের যে মানে এই স্থানীয় সরকারগুলো আছে সেই জায়গাকে আরো ক্ষমতায়ন করা হবে। আমরা সেই দিনের স্বপ্ন দেখি, সেই দিনের আশা রাখি এবং সেই জন্যই আমরা কাজ করছি। রুবেল ভাইরা রাজনীতির ময়দানে কাজ করছেন, আমরা আমার জায়গায় কাজ করছি, আপনি আপনার জায়গায় কাজ করছেন, সবাই কাজ করছি এবং আমি খুবই আশাবাদী এই বিষয়ে। আর দ্বিতীয়ত যেটা বললেন যে ৫৫ জন যে গিয়েছেন এটা আসলে একটা প্রমোদ সফর আমার মনে হয়, কারণ ৪৫ জন, ৩০ ব্যাংকের ৪৫ জন এবং যাই হোক $৫৫,০০০ খরচ। $৫৫,০০০, হ্যাঁ ৪৫ জন যে যারা যাচ্ছেন এটা একটা প্রমোদ ভ্রমণ ছাড়া আর কিছু না। কারণ এখন তো সরকারের হাতে আসলে টাকা নাই, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, হন্যে হয়ে তারা টাকা খুঁজছে। তারা আইএমএফ এর কাছ থেকে লোন নিয়েছে, তারা চীনের কাছ থেকে ঋণ চাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তারা টাকার জন্য ঘোরাঘুরি করছে। এখন এই যে নতুন একটা ফন্দি হয়তো বের করেছে আমার ধারণা কোন দুষ্ট লোক, যে আমরা অফশোর ব্যাংকিং এ যাব, সেখান থেকে আমরা অর্থ আনবো, আনলে হয়তো আমরা কিছুটা ধাক্কা দিয়ে যে বালির বাঁধ যখন আসলে ভাঙা শুরু করে, আপনি তো কোন দিক দিয়ে ঠেকাতে পারবেন না, সেই বন্যার পানি তরতর করে ঢুকতে থাকে, তারপরেও তো মানুষ চেষ্টা করে, তারাও তাদের জায়গা থেকে চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে তারা সফল হবে কিনা, এটা কিভাবে সম্ভব? যদি আপনি একটু বিষয়টা এইভাবে চিন্তা করেন, বিদেশে প্রবাসে যারা আছে, প্রথমত ধরেন যারা সরকারের প্রতি খুবই একটু সমালোচনা করেন, বা ধরেন আমি ধরলাম বিএনপি পন্থী যেসব ব্যবসায়ী আছেন, বিদেশে অবস্থান করছেন বা অর্থ বিত্তশালী যারা আছেন, তারা তো আর এই মুহূর্তে সরকারকে টাকা দিয়ে সহায়তা করবে না, কারণ তারা তো চাইবে সরকার পড়ে যাক, তাদের পছন্দের দল ক্ষমতায় আসুক। তো গেল এই অংশ, জনগণের এই অংশ গেল। আরেক অংশ আছে যারা আওয়ামী পন্থী, ধরেন বিত্তশালী বড় বড় ব্যবসা করে, বিদেশে তাদের অনেক শিল্প প্রতিষ্ঠান আছে বা হাতে টাকা পয়সা আছে, এরাও তো দিবে কিভাবে, দেশে পাঠাবে? এরা তো আরো উল্টা পাচার করছে। কানাডায় বেগম পাড়া হচ্ছে, মালয়েশিয়ায় হচ্ছে সেকেন্ড হোম, আপনার দুবাইতে আমরা শুনছি যে ঢাকা শহরের অলিগার্কদের অনেকেরই আপনার ওখানে ব্যবসা প্রতিষ্ঠান করছে। শুধু অলিগার্ক না, দু একটা টিভি গণমাধ্যমের মালিকের কথা আমি শুনেছি যে দুবাইয়ে তারা নামে বেনামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করছে। এখন সরকারের যারা ঘনিষ্ঠ, সরকারপন্থী যারা, এরা তো নিজেরাই দেশ থেকে অর্থ পাচার করছে। এই যে বিদ্যুৎ খাতে আপনার ১,০০,০০০ কোটি টাকার উপর আপনার ক্যাপাসিটি চার্জের নামে যে টাকা দেওয়া হয়েছে, আমার তো সন্দেহ এই অর্থ পাচার হয়েছে। এবং এই যে আমাদের একটু বিদ্যুৎ খাত নিয়ে একটু কথা বলি, আমাদের বিদ্যুতের আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আছে ২৬-২৭ হাজার মেগাওয়াট। আমাদের পরিচালনা এবং সঞ্চালনের ধরেন ক্যাপাসিটি আছে ১৫ বা ১৬ হাজার মেগাওয়াট। আপনি দেখবেন আমাদের দ্বিগুণ
প্রায় 10-12 হাজার বেশি আমাদের পরিচালনা এবং সঞ্চালনার চাইতে 10-12 হাজার মেগাওয়াট বেশি থাকার পরেও দেশে এখন লোডশেডিং হচ্ছে। কারণটা কি? হয়তোবা এটা প্রকৌশলীরা আরো ভালো বলতে পারবেন যে লোডশেডিং কেন হচ্ছে, হয়তোবা যে ঠিক আছে আমাদের সব জায়গায় এই দেওয়ার নাই, ক্যাপাসিটি নাই, সঞ্চালন এবং ট্রান্সমিশন লাইন নাই আমাদের। ঠিক আছে, সেটা না হয় মানলাম নাই, কিন্তু আমাদের এইখানে যেটা হয়েছে বিদ্যুতের এই ক্যাপাসিটি বাড়ানোর নামে বেসরকারি খাতের অনেক বিদ্যুৎ কোম্পানিকে আপনার ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, কিন্তু খুব সম্ভবত খোঁজ খবর নিয়ে এলে দেখবেন এই যারা প্রাইভেট যে রেন্টাল আমাদের পাওয়ার কোম্পানিগুলি আছে এদের অধিকাংশেরই উৎপাদনের সক্ষমতা নেই। এরা পুরনো জেনারেটর, অক্ষম জেনারেটর এগুলা কিনে এনে বসাইছে। এদেরকে যদি এখন আপনি বলেন আমাদের যদি 27 বা 26 হাজার মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা দিয়ে যদি বলেন তোমরা প্রডিউস করো, আমার সন্দেহ হয় এরা প্রডিউস করতে পারবে না, কারণ এই বিদ্যুৎ উৎপাদনের সক্ষম যন্ত্রপাতি তাদের নেই। তাহলে কিন্তু এরপরেও তাদেরকে আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি বসে বসে, এবং এটা অমূলক কিছু না যে ক্যাপাসিটি চার্জ এই টাকাটা কি আমাদের দেশে থাকছে কিনা, অর্থটা তো পাচার হয়ে যাচ্ছে দেশে। আমরা বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হচ্ছে এটা আমরা সবাই জানছি, এবং এর সঙ্গে সরকার ঘনিষ্ঠ বা সরকারপন্থী লোকজনই জড়িত, বিরোধী দলের লোকজন তার এর সঙ্গে জড়িত না, এখন তাদের পক্ষে এটা করাও সম্ভব না। এই জায়গাটা এই যে 45 জন যে গেলেন এরা আসলে কোনো অর্থ আনতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। এখানে যে আপনি যে এই ডলার সংকটের যুগে তারা যাবেন, সেখানে ডিনার করবেন, তারা রোড শো করবেন, তারা নানা ধরনের কথাবার্তা বলবেন, কাজকর্ম করবেন, করে দেশের রাষ্ট্রের মানুষের কষ্টার্জিত কিছু অর্থ বৈদেশিক মুদ্রা এগুলো নষ্ট করে দেশে ফিরে আসবে। এবং এই রকম আপনি যেটা জিল্লুর ভাই বলছে, আমাদের দেশে আসলে এখন সবচেয়ে সেটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সুশাসন ফিরিয়ে আনা। আপনার প্রত্যেকটা খাত, আমাদের শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, আরো যেগুলো আছে সেবা খাত বলেন, আপাদমস্তক একদম দুর্নীতিগ্রস্ত। এখানে এই জায়গায় আপনার এই যে উনি যেটা বললেন যে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে 1% ভোট পড়লো না 2% ভোট পড়লো তাতে তার কিছু আসে যায় না, কারণ হচ্ছে কি তারা একদম লজ্জা শরমের মাথা খেয়ে একদম উলঙ্গ হয়ে আসলে নেমে পড়েছেন সরকারের পক্ষে। তারা জানেন যে আসলে এটা আসলে কোনো নির্বাচন না, এবং নির্বাচন হচ্ছেও না। মানুষ যে উপজেলা নির্বাচন, সেখানে বিরোধী দল নাই, কেউ বাধাও দেয় নাই, বিরোধী রাজনৈতিক দলগুলা কিন্তু বলে নাই যে এই উপজেলা নির্বাচনকে আমরা প্রতিহত করবো, তারা তো মাঠেই নেই। আওয়ামী লীগের লোকজন পর্যন্ত ভোট কেন্দ্রে যাচ্ছে না, তারা নিজেরাই ভোট কেন্দ্রে যায় না। এই যে আমি যেটা আগের দফায় বললাম যে এটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে আপনার ইলেকটোরাল সিস্টেম কাজ করছে না, ফাইন্যান্সিয়াল মেকানিজম কাজ করছে না, আপনার যে আইন শৃঙ্খলা ধরেন সেটাও কাজ করছে না, সেখানে সরকারের লোকজন সুবিধা পাচ্ছে, বিরোধী দলের লোকগুলো নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আপনি আজকে বাংলাদেশের একটা পুলিশ স্টেশনে যান, নাগরিক হিসেবে সেবা পাবেন না যদি আপনার পকেটে অর্থ না থাকে, আপনার যদি রাজনৈতিক কোনো সংযোগ না থাকে, আপনার যদি সেই রকম কোনো প্রভাবশালী ব্যক্তির রেফারেন্স না থাকে। এই যে সার্বিক যে অবস্থা, এই অবস্থায় তো সরকার আমি মনে করি যে একটা দিশেহারা অবস্থায় উপনীত হয়েছে। এবং এই জিনিসটা আমাদের যারা বিরোধী রাজনৈতিক দলের যারা রাজনীতি করছেন, রুবেল ভাইরা আছেন বা অন্যান্যরা আছেন, তাদের আসলে এটা ক্যাপিটালাইজ করা উচিত, তাদের এটা নিয়ে কথা বলা উচিত, জনগণকে এই জায়গায় সম্পৃক্ত করা উচিত। আমাদের যে মধ্যবিত্ত সমাজ আছেন বড় একটা অংশ, বাংলাদেশে আসলে ওই অর্থে এখন মধ্যবিত্ত নাই, আছে কিছু উচ্চবিত্ত যারা অর্থ লুটপাট করে মানে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন, আর আমরা আছি যারা আমরা আসলে কিন্তু নিম্নবিত্তে পরিণত হয়েছি। আমরা হয়তো একটু নিজেদের লজ্জা শরমের জন্য বলি যে আমি মধ্যবিত্ত, কিন্তু আসলে বাংলাদেশে ওই অর্থে কার্যকর কোনো মধ্যবিত্ত নাই। মধ্যবিত্ত আমরা যেটা বুঝি, অর্থবিত্তশালী একটা অংশ আছে 5-10% মানুষ, এবং বড় একটা অংশ নিম্নবিত্তে পরিণত হয়েছে। এই বড় একটা অংশকে যদি রাজনীতির সঙ্গে যুক্ত করা যায় এবং তাদের সঙ্গে যদি একটা এই লুটপাট মুক্ত, ফেসিবাদ মুক্ত, জনগণের যে অংশদারিত্বের যে রাষ্ট্র, যেই রাষ্ট্রের কথা আমরা সবসময় কল্পনা করি, চিন্তা করি, সেই রাষ্ট্রের একটা রূপকল্প তৈরি করা যায়, তাহলে আমি মনে করি অবশ্যই জনগণ সেই কর্মসূচির প্রতি বা সেই পরিকল্পনার প্রতি সাড়া দেবে, এবং তারা মানুষ রাজনৈতিক পরিবর্তন প্রক্রিয়া অংশ নেবে। এবং এই যে আপনি যেটা বললেন, এই যে 45 জন বিদেশে যাচ্ছে, যারা লুটপাট করছে, রাষ্ট্রের অর্থ নিয়ে প্রমোদ সফরে মানে যাচ্ছে, ডিনার বাবদ কত, ফুর্তি বাবদ কত, এমনটাই পত্রিকায় আজকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় করাবে তারা।
আমি শেষ কথা যেটা বলবো যে ধরেন জিল্লুর ভাই বা রুবেল ভাই যেটা বলছে ওটারই একটা এক্সটেনশন যে আমাদের টোটাল যে অর্থনৈতিক যে পলিসি সরকারের ফাইন্যান্সিয়াল পলিসি বা যে প্রজেক্ট গুলো এটা আসলে একটা ভুল এবং মানে এটাকে ঠিক জনতুষ্টিবাদী বলা যাবে না। নিজেদের যে কিছু লোকজন আছে এদেরকে তুষ্ট করার যে ইকোনমিক পলিসি সেইটার এই কুফল হচ্ছে যে আমরা যেগুলো দেখছি আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষের। এবং আমি মনে করি যে এটা আসলে সরকার নানা ধরনের পলিসি নিচ্ছে এটাকে সামাল দেওয়ার জন্য, বাট এগুলা কাজ করবে না এবং করছেও না, সেটা প্রমাণিত হচ্ছে। তো যত যথাসম্ভব সরকার যদি সুপথে ফিরে আসে, তাদের যদি সুমতি হয় আর কি, এই যে আপনার উন্নয়নের নামে এই যে বিদ্যুৎ খাতে যে উদাহরণটা আমি দিলাম যে নিজেদের লোকজনদেরকে ক্যাপাসিটি চার্জের নামে টাকা দিচ্ছে, এবং হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম কি এই কি সব যন্ত্রপাতি 16 লাখ টাকার যন্ত্রপাতি 2.5 না 3 কোটি টাকা দিয়ে কিনেছে। এরকম যে যত উন্নয়ন প্রজেক্ট আছে, আপনি আরেকটা উদাহরণ দেই আপনাদেরকে, আপনি দেখবেন আমাদের দেশে নৌ খাতের ব্যক্তি কমছে প্রতি বছর। নদী শুকিয়ে যাচ্ছে, পানি আসছে না ওপার থেকে, যে কারণে আমাদের পদ্মা যমুনার মতো প্রমত্তা নদীগুলো শুকিয়ে গিয়েছে, নৌপথ কমে যাচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে আমাদের। কিন্তু আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ে দেখবেন বছর বছর বাজেট বাড়ছে, টেন্ডার হচ্ছে বড় বড়। তাহলে এই বাজেট টেন্ডার কোথায় যাচ্ছে? এগুলো এই যে তাদের নিজেদের লোক, অমুক লীগ তমুক লীগ, অমুক ভাই তমুক ভাই লোকজনদেরকে কাজ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। এই যে আপনার উন্নয়ন আমরা যেটা দেখছি যে ওই যে গাল মানে উন্নয়নের নামে যে লুটপাটের যে একটা রাস্তা তৈরি করে দেয়া হয়েছে নিজের লোকজনদেরকে আরো কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড়লোক করা যায়, এই অর্থগুলো পাচার হচ্ছে এবং নিঃসন্দেহে এটা একটা ভুল এবং লুটপাটের অর্থনীতি। এই লুটপাটের অর্থনীতি থেকে বেরিয়ে না আসলে আসলে আপনি যত পলিসি বা যত অফশোর ব্যাংকিং, এই ব্যাংকিং সেই ব্যাংকিং যতই টাকা চাপান, কোনো কিছুই আমার মনে হয় না শেষ পর্যন্ত কাজ করবে।